আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছি শাহনাজ শারিয়ার। চতুর্থবার সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানানোর পর জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ের কথা জানিয়েছেন নতুন মন্ত্রীরা। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এ সময় রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর মন্ত্রী পরিষদের ৪৬ সদস্যকে নিয়ে জাতির পিতার সমাধিতে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জাতির জনকের স্বপ্ন পূরণে কাজ করবে নতুন মন্ত্রিসভা। আরো উন্নত, আরো সমৃদ্ধ বাংলাদেশ, আরো আলোকিত বাংলাদেশ আমরা দেখতে পাব। জাতির পিতার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শপথই নিচ্ছি যে আমরা মানুষের পাশে থাকব, মাটির কাছে থাকব, জনগণের স্বার্থে আমরা কাজ করব। আগামী ৫ বছরও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ের কথা জানান মন্ত্রিসভার সদস্যরা। বাংলাদেশের স্বপ্নের কথা বলেছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছে। দিন বদলের কথা বলেছিলেন, দিন বদল হয়েছে। যেমন বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, বাংলাদেশে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, বাংলাদেশে সন্ধ্যার পরে মা আমাকে একটু বাসি ভাত দেন এই ডাক শোনা যায় না। কবিতায় কুড়েঘর আছে, বাস্তবে আকাশ থেকেও কুড়েঘর খুঁজে পাওয়া যায় না, কঠিন। কৃষিকে লাভজনক করা, আর একটা হলো আগামী প্রজন্ম বা আমাদের যারা তরুণ এবং আমাদের শিশু, তাদের জন্য পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করা। নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে টুঙ্গিপাড়া এলেও মন্ত্রীরা আসেন বাসে করে। একে নজিরবিহীন ঘটনা বলছেন স্থানীয়রা। চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর তারুণ্য নির্ভর মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেই মন্ত্রিসভা সদস্যরা বললেন, গত ১০ বছরে দেশের যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, আগামীতেও তা অব্যাহত রাখবেন তারা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি বেলা ৩টায়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অধিবেশনে ভাষণ দেবেন। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রীতি অনুযায়ী সংসদ নেতা ও উপনেতা এবং বিরোধী দলের নেতা, উপনেতা ও সংসদের চিফ হুইপ নির্বাচিত হবেন। দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে ২৮ জানুয়ারি। গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ জানুয়ারি ২৯৮ জনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সেদিন শপথ নিয়েছেন ২৯১ জন সংসদ সদস্য। ২৫৬ আসন পেয়ে আওয়ামী লীগ সংসদীয় দল আর ২২ আসন নিয়ে জাতীয় পার্টি একাদশ সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করবে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ সংসদ সদস্য শপথ নেননি। আন্দোলন ও নির্বাচন দুটোতে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট হয়ে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাওয়ার পথে এই মন্তব্য করেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১০ বছরে বিএনপি ১০ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। তারা যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে চাইলে তারও জবাব দেওয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে। আন্দোলনে যারা ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, ভবিষ্যতেও তারা কোনো ব্যাপারে সফল হবে এটা আমার মনে হয় না কেউ বিশ্বাস করে। তারা যদি সহিংস নাশকতার পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে, জবাব দেওয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ৩টি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণ শেষ হয়েছে। শান্তিপূর্ণ ভোট শেষে এখন চলছে গণনার প্রস্তুতি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট সুষ্ঠু করতে ১২ জন
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোতায়েন রয়েছে কয়েকশো পুলিশ সদস্য। ৩০ ডিসেম্বর অনিয়মের অভিযোগে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। ওই দিন মোট ১৩২ কেন্দ্রের মধ্যে ১২৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৮২,৭২৩ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাইনুদ্দিন মঈন পেয়েছেন ৭২,৫৬৪ ভোট। তাদের দুইজনের ভোটের পার্থক্য ১০,১৫৯ আর এই ৩ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১০,৫৭৪ জন। ভোটের খবর জানাতে এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ করিম। জাবেদ, কড়া নিরাপত্তা নিশ্চয়ই ভোট সুষ্ঠু হয়েছে, কি পরিস্থিতি আপনি দেখেছেন আর ভোটার পরিস্থিতি কেমন ছিল আজকে? জি, আমি এখন আছি সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই মুহূর্তে এই কেন্দ্রের ব্যালট বাক্স একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ভোট গণনার কাজ শুরু হয়েছে। আর আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের এই ৩টি কেন্দ্রে খুবই একটি কড়াকড়ি অবস্থার মধ্যে দিয়ে আজকে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রায় ৪০০ পুলিশ সদস্যই মোতায়েন ছিল ৩টি কেন্দ্রে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব, বিজিবি প্রচুর সংখ্যক সদস্য মোতায়েন ছিল। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। তো সেই হিসেবে এখানে ভোটারদের উপস্থিতি খুব একটা উল্লেখ করার মতো ছিল না। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বলেছি আপনাকে বেলা ২টা পর্যন্ত এই কেন্দ্রে 40% ভোট কাস্ট হয়েছে। এখন ভোটের ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন জাবেদ করিম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাল্টাচ্ছে, তাই আপনাদেরকে নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে হবে। তুলনামূলক সুবিধা ও স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তাহলেই কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগ বাড়বে, দেশ এগিয়ে যাবে। এই বছর কৃষি ও কৃষিজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এর ফলে কৃষিজাত পণ্য উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পাবে। মাসব্যাপী আয়োজিত এই মেলা সকল উদ্যোক্তা, বিনিয়োগকারী, ক্রেতা, বিক্রেতা ও দর্শকদের মাঝে প্রাণের সঞ্চার সহ আমাদের সক্ষমতার বার্তা আমরাও পারি আরো দৃঢ়ভাবে পৌঁছে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে মেলার সার্বিক সাফল্য কামনা করছি। একই সাথে আমি ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। সুধীমণ্ডলী, এরই সাথে আমরা শুনছিলাম রাষ্ট্রপতি আব্দুল হামিদকে। ধুলাই নাকাল চট্টগ্রামবাসী। নগর জুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প আর সড়কে খোঁড়াখুড়ির কারণে বেড়েছে ধুলার পরিমাণ। এতে অ্যাজমা, শ্বাসকষ্ট সহ বেড়েছে নানা রোগের প্রকোপ। পরিবেশ অধিদপ্তরের তথ্যে গেল মাসে চট্টগ্রামের বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর গড় মাত্রা ছিল 184, স্বাভাবিকের চেয়ে যা প্রায় দ্বিগুণ। নগরবাসীর অভিযোগ, বিভিন্ন সড়কে বছর জুড়ে চলছে সংস্কার কাজ, যার কারণে দিন দিন বাড়ছে বাতাসে ধুলোর পরিমাণ। এই ধুলবালির জন্য আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত, আমাদের বাচ্চা কাচ্চারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রতিনিয়ত যখন কাশি তখন বালি আসে আমাদের সাথে। বায়ু দূষণের প্রভাবে বাড়ছে এজমা, ব্রঙ্কাইটিস সহ নানা রোগের প্রকোপ। শহরের বিভিন্ন হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। অ্যালার্জিক যে রোগগুলো যেমন অ্যাজমা,
তারপর আমার স্ক্যাবিস, তারপর অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জি, এগুলো খুব বাড়তে থাকে। এর পাশাপাশি যেই রোগটা আমরা খুব বেশি দেখি, ভাইরাস ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া এবং ডায়রিয়া, এই রোগগুলো খুব বাড়তে থাকে। পরিবেশ অধিদপ্তর বলছে শীতকালে এমনিতেই বাতাসে ধূলিকণার মাত্রা বেড়ে যায়, তবে তা সহনীয় মাত্রায় রাখতে কাজ চলছে। প্রযুক্তি ব্যবহার করে এই ক্ষতিটা, বায়ু দূষণ, পানি দূষণ, এটাকে কমিয়ে আনবে এবং যেমন সেন্ট্রাল ইটিপির সাথে কানেক্ট হওয়া, নিজস্ব ইটিপি তৈরি করা, এসটিপি তৈরি করা, এগুলো করে এবং শব্দ দূষণ, বায়ু দূষণের জন্য নির্ধারিত যন্ত্রপাতি ব্যবহার করবে, এই ধরনের অঙ্গীকারনামা নেই এবং তাদের এটা আবার মনিটর করে যে তারা এটা করছে কিনা। বায়ু দূষণ কমাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার দাবি এলাকাবাসীর। আসাদ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আলোচনার জন্য এবার চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। জনাব ইদ্রিস আলী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটিতে যেমন দেখলাম যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে গড় মাত্রা বাতাসে মাত্রা হচ্ছে 184, যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। এই পরিস্থিতিতে কিভাবে সুস্থ থাকা যায় বা এই পরিস্থিতিতে পরিত্রাণের উপায়গুলো কি কি হতে পারে? দেখুন, এটি একটি লম্বা চওড়া প্রক্রিয়া এবং যে প্রক্রিয়াতে আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো ঘটছে সেটা কিন্তু একেবারেই পরিবেশ সম্মত নয়। এই জন্যই বলবো যে এখানে উন্নয়নের বহুমাত্রিকতা আছে, এটা ভালো কথা, এবং উন্নয়নের সাথে যে হ্যাজার্ডগুলো থাকে, বিড়ম্বনাগুলো থাকে, তা নিবৃত করার জন্য কিন্তু কোনো প্রক্রিয়ায় দৃশ্যমান নয়। এমনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে বাতাসের আর্দ্রতা কম থাকে এবং এক্ষেত্রে বাতাস শুষ্ক থাকে, ধুলাবালি থাকে, ধূলিকণা থাকে, উন্নয়ন হ্যাজার্ড থাকে। আমাদের বহুমাত্রিকতার কথা এই জন্যই বলছি যে এখানে এই বাতাস একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হওয়ার যে প্রক্রিয়াটা, আমাদের কার্বনের এবং সালফারের, নাইট্রোজেনের যে উৎসগুলো, সেই উৎসগুলোকে নির্মূল না করে, সেই উৎসগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে এই মানুষকে এখান থেকে স্বস্তি দেওয়া যায় না। এজন্যই যে যানবাহনের সংখ্যা বেশি, উন্নয়নের সংখ্যা বেশি, উন্নয়নের পরিমাণ বেশি, শহরের আকার আয়তন জনগণের তুলনায় কিন্তু উন্নয়ন প্রক্রিয়ার যে কার্যক্রমগুলো ঘটছে সেই কার্যক্রমগুলোর সাথে পরিসংখ্যানগত বিচ্ছিন্নতা আছে। ইট ভাটার পরিমাণ বেশি, ইট ভাটার লাইসেন্সকে কীভাবে পেয়ে যায় এবং এই সময়টা ইট ভাটা যে বাতাসে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, যেটা ভাসমান ক্ষুদ্র কণা আমরা বলি, সেটা বেড়ে যায় এবং এক্ষেত্রে এটা নিয়ন্ত্রণে কোনো প্রক্রিয়া নেই, ব্যবস্থা নেই। এবং এটা না থাকার কারণে সালফারের অক্সাইডগুলো, যে আমরা সক্স বলি, কার্বনের অক্সাইডগুলো কক্স বলি, নাইট্রোজেন অক্সাইডগুলো নক্স বলি, এবং অনেকগুলো হাইড্রোকার্বন যেটা বাতাসে ফুয়েলের মাধ্যম দিয়ে, অন্যান্য প্রক্রিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়ার মাধ্যমে, গ্যাস পোড়ানোর মাধ্যমে, গৃহস্থালী কাজের মাধ্যম দিয়ে যে বাতাসের যেই কণাগুলো বের হচ্ছে, যেটার পরিমাণ আমরা বলি 10 মাইক্রোমিলিমিটার অথবা 2.5 মিলিমিটার, যেটা SPM 10 এবং SPM 2.5, সেই প্রক্রিয়াকে নিবৃত করার, নিয়ন্ত্রণ করার এবং এমনকি তদারকি করার যে প্রক্রিয়া এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর কিংবা দায়িত্বশীল কর্তৃপক্ষদের আছে, সেখানে কমপ্লিটলি এটা অনুপস্থিত। আর চট্টগ্রাম শহর মেগা সিটি, এখানে প্রায় 60 লাখের উপরে মানুষ বাস করে। এই বিচ্ছিন্নতা এবং এই নিয়ন্ত্রণহীনতার কারণেই বাতাসে এটার পরিমাণ থাকবে। আর শীতকালের যে বাতাসটা একদিক থেকে আরেকদিকে প্রবাহিত হয়, সেই বাতাসটাও আমাদের এগুলো বহন করে আনে। শুধু চট্টগ্রাম শহরের বাতাসকে শহরেই থাকে তা তো না, অন্য দিক থেকে বাতাস আসছে, যেটা হালদা পারে, অন্যান্য কর্ণফুলীর পারে, ইট ভাটা আছে, ব্রিকফিল্ড আছে, এইসবের বাতাস আমাদের শহরের বাতাসকে দূষিত করছে। আর অল্প পরিসরে বেশি মানুষ বাস করার কারণে এখানে এমনিতে কার্বন ডাইঅক্সাইড, কার্বনের পরিমাণ বেশি থাকছে। সুতরাং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যেভাবে আমাদের এগিয়ে আসা দরকার, সেখানে আমরা অনুপস্থিত আছি। আমাদের চিন্তা চেতনা কর্মপরিধি অনুপস্থিত আছে। সেজন্যই আমরা মনে করতে পারি আপাতত মানুষকে স্বস্তি দেওয়ার মতো কোনো প্রক্রিয়া আছে আমার জানা নেই। কেননা উন্নয়ন প্রক্রিয়াতে যে উন্নয়নের জন্য পরিবেশকে নিয়ন্ত্রিত রাখতে, পরিবেশ সুস্থ রাখতে যে বাজেট থাকে, যে এলোকেশন থাকে, সেটা কিন্তু এখানে আমাদের উন্নয়ন কর্মীরা, উন্নয়নকারীরা সেটা ব্যবহার জনাব ইদ্রিস আলী, আমরা ধরে নিচ্ছি যে আগামী বেশ কিছুদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের গড় মাত্রা 184 বা 200-র মধ্যে থাকবে চট্টগ্রামে। খুব সহজেই এটা কমানো সম্ভব না। সেই ক্ষেত্রে মানুষকে সুস্থ থাকার জন্য কোন কোন নিয়মাদির মধ্যে যেতে হবে?
আমাদের যেতে হবে যে যারা উন্নয়ন করেন তারা যেন পরিবেশ সম্মত হয়, তারা যেন পরিবেশ নিয়ন্ত্রণ ক্ষেত্রে যে ধুলাবালি, যার যেখানে সোর্স ধুলাবালি কিংবা গ্যাস কিংবা এই মানে আমরা সক্স নক্সের কথা বললাম, এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ করার সুযোগ আছে। উন্নয়নের যারা মানে সারথি, যারা উন্নয়নকে প্রভাবিত করছেন তারাই এটা নিয়ন্ত্রণ করবেন এবং পরিবেশে এই নিয়ন্ত্রণের প্রক্রিয়া আছে। আমরা এই প্রক্রিয়া করতে গিয়ে যে আমাদের মানে আর্থিক বিষয়গুলোকে আমরা ভাবি এবং লাভ ক্ষতির বিষয়গুলো আমরা ভাবি, আমরা লাভের কথা বেশি ভাবার চেষ্টা করি, তাই আমরা এটা প্রয়োগ করি না বলেই আমাদের জনস্বাস্থ্যের প্রতি আমাদের মনোযোগ থাকে না। আর জনস্বাস্থ্যের প্রতি আমাদের মনোযোগ না থাকার কারণে রোগ ব্যাধি, এই যে হাঁপানি, এই হাসপাতালে নিউমোনিয়ার সংখ্যা এবং হাঁপানির সংখ্যা, ফুসফুসের সংকট, অন্যান্য সবগুলো সংকট আমাদের বেড়ে যাবে। দৃষ্টির সংকট, চোখের সংকট সবগুলি বাড়বে এবং এটা একটা সমন্বিত বিষয়। এর জন্য নতুনভাবে পরিকল্পনা করে আমাদের লোকজনগুলো যারা যে প্রক্রিয়া, যে সেক্টরে যারা আছেন তাদেরকে সাথে সম্পৃক্ত করে জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়েই উন্নয়ন প্রক্রিয়া, পরিবেশকে প্রাধান্য দিয়েই উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চিন্তা করতে হবে। জনাব ইদ্রিস আলী, আমরা জানি যে শুধু উন্নয়ন কাজ নয়, শিল্প কারখানার মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে। আপনি যেহেতু নিজেও একজন পরিবেশবিদ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ঠিক কি ভূমিকা পালন করতে পারে বা এই মুহূর্তে তারা কি ভূমিকা পালন করছে? এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট দেওয়া যায়, তো এছাড়া এদের লোকবল যেটা আছে সেটা দিয়ে একেবারেই মানে 1 স্কোয়ার কিলোমিটারও কিছু করা সম্ভব না। চট্টগ্রাম শহর 120 বর্গ কিলোমিটারের শহর, এখানে তাদের লোকবল কম, লোকবল বাড়াতে হবে, তদারকি বাড়াতে হবে এবং যেখান থেকে এই উৎসগুলো, যেখান থেকে এগুলো সৃষ্টি হচ্ছে, এই হ্যাজার্ডগুলো বাতাসে আসছে, সেগুলোর মনিটরে থাকতে হবে, তদারকিতে থাকতে হবে, নজরে থাকতে হবে। সেটা ঘাটতি আছে ব্যাপকভাবে এবং এই ঘাটতি পূরণ না করলে পরিবেশ অধিদপ্তরের দ্বারাও কিছু করা সম্ভব আমি একেবারেই মনে করি না এটা। জনাব ইদ্রিস আলী, এবছর চালু হচ্ছে নতুন 3টি মেডিকেল কলেজ। আগামীকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে মাগুরা ও নওগাঁ মেডিকেল কলেজ। আর বছরের শেষ নাগাদ শেষ হবে সিরাজগঞ্জে ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ। ফলে উন্নত সেবার পাশাপাশি চিকিৎসার বিষয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়ার আশা করা হচ্ছে। 2011 সালে সাতক্ষীরা মেডিকেল কলেজের যাত্রা শুরু, 2017 সালে হয় উদ্বোধন। বর্তমানে 40 একর জায়গা জুড়ে নিজস্ব ক্যাম্পাসে পাঠদানের পাশাপাশি 250 শয্যার হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এখানে আসার পরে দেখি এটা আরও বেশি উন্নত হচ্ছে, যেহেতু এটা নতুন মেডিকেল ছিল সেই তুলনায় অনেক ভালো ফ্যাসিলিটি ছিল। আগে সিট সংখ্যা 50 ছিল, তো সেটা এখন বেড়ে 65 হয়ে গেছে। আগে যেরকম একটা রোগীকে অনেক সমস্যা হলে তাকে নিয়ে খুলনা অথবা দূরে কোনো জায়গায় যেতে হতো, এখন আমাদের সেখানে আর যেতে হয় না, আমরা সাতক্ষীরা বসে সেই সেবাগুলো পাচ্ছি। প্রাথমিকভাবে মাগুরা সদর হাসপাতালের পুরাতন ভবনে পরিচালিত হবে মেডিকেল কলেজের কার্যক্রম। এরই মধ্যে ভর্তি হয়েছেন অর্ধশত শিক্ষার্থীরা, নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক। স্থায়ী ভবন নির্মাণ না হলেও আবাসিক সুবিধা পাবেন শিক্ষার্থীরা। ক্লাস 10 তারিখে শুরু হবে এবং আমার এই যে 250 বেডের দ্বিতীয় তলা যে রুমগুলোর বরাদ্দের সিটি এসে গেছে, আমরা এখন 1 সপ্তাহের মধ্যেই এটা আমরা হস্তান্তর করে দেবো মেডিকেল কলেজে। শিক্ষার্থী ভর্তির পর এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায় নওগাঁ মেডিকেল কলেজ। সংশ্লিষ্টরা বলছেন এতে আশপাশের কয়েকটি জেলার মানুষ যেমন উন্নত সেবা পাবেন, তেমনি চিকিৎসা বিষয়ে পড়ালেখার আগ্রহী হবেন স্থানীয় শিক্ষার্থীদের। বিভিন্ন ধরনের টিচার প্রফেসর আসবেন, উন্নত মানের যন্ত্রপাতি আসবে, ফলশ্রুতিতে আমরা এখানে উন্নত স্বাস্থ্য সেবা দিতে পারবো বলে আমি মনে করছি। সিরাজগঞ্জে ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের 75 কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ 2020 সালের জুন পর্যন্ত থাকলেও চলতি বছরের ডিসেম্বর মাসেই পুরো কাজ শেষের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। আতিফা আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইনি আরো জানাতে এবার মাগুরা নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে মাগুরা থেকে জানাবেন কাজী আশিক রহমান। আশিক, আগামীকাল থেকেই তো আনুষ্ঠানিকভাবে মাগুরা মেডিকেল কলেজ যাত্রা শুরু করছে, তো নতুন মেডিকেল কলেজ চালু হওয়ার বিষয়ে জেলাবাসীর প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ শাহনাজ, আপনি ঠিকই বলেছেন। আগামীকাল থেকে মাগুরা মেডিকেল কলেজের যাত্রা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে আমি আপনাকে জানিয়ে রাখি, মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী কোনো অবকাঠামো এখনো তৈরি হয়নি। তবে মাগুরা সদর হাসপাতাল 250 শয্যা সদর হাসপাতালের পুরাতন ভবনে মাগুরা মেডিকেল কলেজের যাত্রা শুরু হচ্ছে। আগামীকাল থেকে এখানে ক্লাস শুরু হবে। এর মধ্যে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা সদর হাসপাতালের মাগুরা মেডিকেল কলেজের অস্থায়ী যে ক্যাম্পাস, সেখানে দাঁড়িয়ে আছি।
যাচ্ছি, এখানেই আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। এরই মধ্যে এই ক্যাম্পাসে এসে পৌঁছেছেন এখানে যে ভর্তি হয়েছেন যে প্রায় 50 জন শিক্ষার্থী, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। এর মধ্যে কোনো স্থায়ী অবকাঠামো না হলেও এখানকার প্রথম থেকেই এখানকার শিক্ষার্থীরা আবাসিক সুবিধা পাচ্ছেন। এখানে শিক্ষার্থীদের জন্য ডক্টরস কোয়ার্টারে একটি কোয়ার্টার ফাঁকা করে দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে তারা সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামীকাল থেকে এখানে ক্লাস শুরু হওয়ার মতো অবকাঠামো বলতে আসবাবপত্র এর মধ্যে এসে গেছেন। এখানে শিক্ষক সংকট এখনো কিছুটা রয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে অলরেডি 2 জন শিক্ষক এসছেন, আর 2 জনের অনুমতি হয়ে গেছে, আর বাকি 3 জনের প্রক্রিয়াধীন রয়েছে। আর আরেকটি ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আগামীকাল থেকে যেহেতু আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে, মেডিকেল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন, বিশেষ করে লোকবল এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি নিশ্চয়ই আছে? লোকবল এবং সরঞ্জামের দুটোরই সংকট এই মুহূর্তে রয়ে গেছে, কারণ এই নির্বাচনের কারণে বেশ কিছু ট্রান্সফার জটিলতার কারণে এখানে লোকবল এখনো ঠিকমতো নিয়োগ হয়নি। কর্তৃপক্ষ বলছে নির্বাচনের কারণে সবকিছু বন্ধ ছিল, তবে এখন সেটি সচল হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে যে প্রয়োজনীয় লোকবল, শিক্ষক এবং কর্মচারী তারা সবাই নিয়োগ পেয়ে যাবেন। আর অবকাঠামোগত বিষয়গুলো এখানে স্থায়ী জমি অধিগ্রহণের জন্য সরকার থেকে নির্দেশনা এসেছে। এখন সেই জমি অধিগ্রহণের পরে বাকিটা কর্মকাণ্ড শুরু হবে। আর আপনি প্রথমে যেটা জানতে চেয়েছিলেন এখানে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, এখানে মাগুরায় মানুষের জটিল কোনো রোগে আক্রান্ত হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে মাগুরা রোগীদের ক্ষেত্রে যেটা বেশিরভাগই হতো যে ফরিদপুরে বা ঢাকায় তাদেরকে যেতে হতো। তবে সাধারণ মানুষ এখন যেটা মনে করছেন যে মাগুরা মেডিকেল কলেজ চালু হলে এখন থেকে তাদের আর মাগুরার থেকেই তারা এই চিকিৎসা পাবেন, আর তাদের ফরিদপুর বা ঢাকায় বা অন্য জায়গায় যাওয়া লাগবে না। এটা মাগুরাবাসীর জন্য একটা বিশাল বড় পাওয়া। তারা মনে করছেন এটা মাগুরার চিত্র বদলে দেবে এই মাগুরা মেডিকেল কলেজ। আশিক, আপনি সঙ্গে থাকুন। এবার নওগাঁর পরিস্থিতি জানাবেন সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁর নতুন মেডিকেল কলেজ হচ্ছে, সেই বিষয়ে এলাকাবাসী কি বলছেন, বা মেডিকেল কলেজ চালুর বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? পাশাপাশি যারা ভর্তি হয়েছেন তাদের প্রতিক্রিয়াটাই আসলে আবার কি? আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখি যে নওগাঁবাসীর বহুল প্রত্যাশিত কিন্তু এই নওগাঁ মেডিকেল কলেজ। বহুদিন আগে থেকে এই মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছিল নওগাঁবাসী, কিন্তু সেটি তাদের পূরণ হয়নি। কিন্তু বর্তমান সরকার এই মেডিকেল কলেজটির ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু সমগ্র নওগাঁ জেলার 11 উপজেলায় আনন্দের বন্যা বয়ে যায়। আপনাকে যদি বলি যে এই 11টি উপজেলার মানুষ যদি জটিল কোনো রোগে আক্রান্ত হন অথবা জরুরিভাবে কোনো অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে কিন্তু হয় বগুড়া না হলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হতো। তারা আশা করছেন যে যেহেতু নওগাঁ মেডিকেল কলেজ চালু হচ্ছে আগামীকাল থেকে, এখন কিন্তু আর তাদের রাজশাহী কিংবা বগুড়া কিংবা ঢাকায় যাওয়ার আর প্রয়োজন পড়বে না। এখান থেকেই তারা উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। আরেকটি বিষয় আপনাকে প্রস্তুতির কথা যদি বলি, আমাকে কিছুক্ষণ আগে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন যে নওগাঁ মেডিকেল কলেজের ক্লাস শুরুর ব্যাপারে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যারা শিক্ষার্থী তাদের জন্য আবাসিক ব্যবস্থা করা হয়েছে এবং নওগাঁ সদর যে জেনারেল হাসপাতাল, এই হাসপাতালের দ্বিতল ভবনটিতেই আপাতত কিন্তু আপনার এই শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র এই মেডিকেল কলেজে নওগাঁবাসী চিকিৎসা সেবা পাবেন এমনটি নয়, এর আশেপাশে বিশেষ করে আপনাকে যদি বলি জয়পুরহাট এবং বগুড়ার আদমদিঘি উপজেলা, জয়পুরহাটের আপনার তিলেকপুর এবং পাশাপাশি আপনাকে বলি যে নাটোরের সিংড়া, এই এলাকার মানুষজনও কিন্তু আপনার এখান থেকে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। এবং আমি কথা বলেছি সংশ্লিষ্ট দপ্তরের ডাক্তারদের সঙ্গে যে এখানে অবকাঠামোগত সমস্যাটা কি এবং জনবল সব ঠিকমতো আছে কিনা। আমাকে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী যেটি জানিয়েছেন যে অবকাঠামোগতভাবে তারা কিন্তু অস্থায়ীভাবে নওগাঁ সদর হাসপাতালটিকেই কিন্তু ব্যবহার করছেন, তবে স্থায়ীভাবে জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যেই নির্দেশনা এসেছে এবং সেটি নওগাঁ শহর বাইপাসের যে কোনো জায়গায় কিন্তু অধিগ্রহণ করে ওইখানে স্থায়ী ভবন করা হবে। আর পাশাপাশি আপনি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু জনবলের কিছুটা সংকট রয়ে গেছে, যদিও শিক্ষকদের যারা শিক্ষার্থীদের শিক্ষাদান করবেন শিক্ষকদের এখন পর্যন্ত সংকট নেই বলে তিনি আমাকে জানিয়েছেন। নগর বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।
দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 1.5 লাখেরও বেশি মানুষ। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC জানিয়েছে এই তথ্য। অথচ বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় হাতে গোনা সরকারি হাসপাতালে রয়েছে পূর্ণাঙ্গ সেবা। বেসরকারি 7টি হাসপাতালে চিকিৎসার ব্যয় সরকারি হাসপাতালের তুলনায় 20 গুণ বেশি। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটও। দ্রুত এ বিষয়ে উদ্যোগ নিতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন শায়লা। কেমোথেরাপির জন্য তিনি সিরিয়াল পেয়েছেন 1.5 মাস পরের তারিখে। বাধ্য হয়ে চিকিৎসা শুরু না করেই ফিরতে হবে তাদের। ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপ রেডিওথেরাপির সিরিয়াল পেতেও রোগীদের অপেক্ষা করতে হয় মাসের পর মাস। এখন কেমো 2টা আমি ইমার্জেন্সি হয়ে গেছিলাম, প্রাইভেটে নিয়েছি, এখানে এখনো পাই নাই। 6 দিন চাইছি এখানে এসেছি কেমো রেডিওথেরাপির জন্য, কিন্তু আমার 5 মাস দেরি হয়ে যেতেছে। আমার অসুস্থ, আমি যেখানে আসছিলাম প্রায় রেডিওথেরাপি পাইতে আমার প্রায় 1.5 মাস সময় লেগে গেছে। IARCর পরিসংখ্যানে দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 1.5 লাখের বেশি মানুষ। এই রোগে বছরে মারা যাচ্ছে 1 লক্ষেরও বেশি। আর এই বিপুল সংখ্যক আক্রান্তের বিপরীতে মাত্র 300 শয্যা বিশিষ্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট একমাত্র বিশেষায়িত হাসপাতাল। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে 20টি হাসপাতালে দেয়া হয় ক্যান্সার চিকিৎসা। এর মধ্যে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা আছে 9টি সরকারি হাসপাতালে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী 16 কোটি জনসংখ্যার দেশে 160টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র থাকার কথা। সরকারি একটা রেট আছে, এটা বেসরকারি ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কিন্তু 20 গুণেরও বেশি, যার জন্য অধিকাংশ মানুষের ভিড় কিন্তু এই সরকারি হাসপাতালে। এখনও কিন্তু অনেক পেশেন্ট ওয়েটিং লিস্টে আছে। এটা কেন থাকবে? 8টা বিভাগে যদি হয়, অনেক মানুষকে কিন্তু ঢাকায় আসতে হবে না। বিভাগীয় পর্যায়েও প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা গেলে প্রায় 50% রোগী সুস্থ করে তোলা সম্ভব। সুবিধাগুলো যদি অন্তত আমরা মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালগুলোতে নিতে পারি, অন্তত ডায়াগনোসিসটা যদি প্রথম পর্যায়ে হয়, কম সামর্থ্য দিয়েও বেশি রোগীকে চিকিৎসা দিতে পারবো তখন। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটও। বিপুল সংখ্যক রোগীর বিপরীতে আছেন মাত্র 150 বিশেষজ্ঞ চিকিৎসক, যাদের বেশিরভাগই রাজধানী কেন্দ্রিক, জানালেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি। আমাদের কতটা লাগবে? 800টা স্পেশালিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ। সেখানে আছে আমাদের, আমি বললাম 150 থেকে 160 জন। এত অপ্রতুল বিশেষজ্ঞ নিয়ে এই যে সেন্টারগুলো আছে, সেখানেও তো ঠিক মতো আমরা ডাক্তার দিতে পারছি না। দেশে অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর হিসাবে ক্যান্সারে মৃত্যুর হার সবচেয়ে বেশি, জানালেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সেবা বাড়ানোর বিকল্প নেই বলছেন তারা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে অপহরণ মামলার আসামি বিল্লাল হোসেন নিহত হয়েছেন। অপহৃত শিশু তারিক হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার শিশু তারিককে উপজেলার খোদাইপুর এলাকা থেকে অপহরণ করে প্রতিবেশী বিল্লাল এবং তার সহযোগীরা। পরে তারিকের বাবার কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিল্লালের বিরুদ্ধে মামলা করে শিশুটির বাবা সিদ্দিকুর রহমান। এরপর মঙ্গলবার বিকেলে মনিরামপুর বাজার থেকে বিল্লালকে আটক করে পুলিশ। রাতে তাকে নিয়ে খোদাইপুর বাজারে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এ সময় বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে নিহত হয় বিল্লাল। পরে খেদাইপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে তারিকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীতে গণপিটুনিতে মুহিউদ্দিন সোহেল নিহতের ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর সহ 26 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে সোহেলের ভাই শাকিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। এজাহারে বলা হয়েছে, মাদক মুক্ত করা নিয়ে সরাইপাড়ার কাউন্সিলর সাবের হোসেনের সঙ্গে সোহেলের বিরোধ চলছিল। সেই ক্ষোভ থেকে কাউন্সিলর এবং তার লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোমবার সকালে পাহাড়তলী বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মারা যায় সোহেল। অভিযোগ অস্বীকার করে পরদিন সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার। লক্ষ্মীপুরের রায়পুরে যুবক নিশান হত্যার ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকালে নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চরকাচিয়া এলাকা থেকে নূর মোহাম্মদ এবং নোমান নামে 2 যুবককে আটক করেছে পুলিশ। মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার রাতে নূর মোহাম্মদ ও নোমান সহ কয়েকজন যুবক নিশানকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যায়। পরে শ্বাসরোধে হত্যার পর মরদেহ চরকাচিয়ার একটি পুকুর পাড়ে ফেলে পালিয়ে যায় তারা।
সড়ক অবরোধ করে প্রায় 5 ঘন্টা বিক্ষোভ শেষে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিকরা। কাল সকাল থেকে আবারও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সকাল 8টা থেকে রাজধানী কালশিতে 22 তলা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিক পক্ষ তা বাস্তবায়ন করছে না। উল্টো স্ট্যান্ডার্ড গ্রুপের 5000 কর্মীর বেতন এবং ওভারটাইমের মজুরি কমানো হয়েছে। এছাড়াও আন্দোলনকারীদের ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। তবে মালিক পক্ষ জানিয়েছে রোববার থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এদিকে বিক্ষোভের কারণে সকাল থেকে মিরপুরের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত বাড়তি বেতন, সেই বেতনের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। সরকার যে গেজেট প্রকাশ করছে, সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশ করছে, সেই গেজেটের অনুযায়ী অনেক জায়গায় বেতন বাড়ছে, কিন্তু আমাদের বেতনটা কি কারণে বাড়লো না, কি কারণে আমাদের নোটিশ দিল না। এদিকে ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বেতন কাঠামো বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাংবাদিক সহ আহত হয় অন্তত 20 জন। সকালে কাজে যোগ না দিয়ে গাজীপুরা এবং নওজোর সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভের কারণে টঙ্গীর শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন শ্রমিকরা। এ সময় তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। পরিকল্পনা বা ডেল্টা প্ল্যানের আওতায় নেত্রকোনায় শুরু হয়েছে 6টি খাল এবং 31 কিলোমিটার নদী খননের কাজ। এর ফলে আগাম বন্যা থেকে রক্ষা, কৃষিতে সেচ সহ নানা সুবিধা পাবেন স্থানীয়রা। পরিবেশ রক্ষায়ও সহায়ক হবে এই প্রকল্প। পানি সম্পদ ব্যবস্থাপনা, খাদ্য পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ডেল্টা প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় নেত্রকোনার 5 উপজেলায় খনন করা হচ্ছে 6টি খাল ও মহাদেও নদী। এরই মধ্যে সদর উপজেলার কাছিম খাল ও দুর্গাপুরের বেলতলি খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। 2020 সালের মধ্যে নদী ও খাল খননের কাজ শেষ করবে পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, সেটার প্রথম একটা প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। এটা হলো প্রথম পর্যায়ের একটি প্রকল্প এবং সেই প্রকল্পের মাধ্যমে মানুষের যে সেচ ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের যে একটা বিষয় থাকে, সেটা আশা করি যে কিছু লাঘব হবে। খাল খননের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় চাষাবাদ ও পণ্য পরিবহনে আশার আলো দেখছেন চাষিরা। আমাদের এই কাছিম খাল খনন হওয়ার পরে আগাম যে বন্যায় ফসল নষ্ট করতো, এইটার হবে না। এই কালটা না দেওয়ার কারণে আমাদের ফসল করতে পারে না। আমাদের কালটা হইলে আমরা ফসল করতে পারবো। খনন শেষ হলে জেলার প্রায় 6000 হেক্টর জমির ফসল আগাম বন্যা থেকে রক্ষা পাবে। একই সঙ্গে আসবে সেচের আওতায়। এছাড়া কমবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। উৎপাদিত ফসল সেগুলো পরিবহনে তারা সুবিধা পাবে এবং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের যে সারা দেশের পানির যে সমস্যাগুলো আমরা এই শুষ্ক মৌসুমে মোকাবেলা করতে হয়, সেটা অনেকটাই দূরীভূত হবে বলে আমি মনে করি। 6টি খাল ও 31 কিলোমিটার নদী খননে ব্যয় ধরা হয়েছে প্রায় 16 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা এবং বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই নেত্রকোনার পরিস্থিতি জানাবেন লাভলু পাল চৌধুরী। লাভলু, যেসব খাল নদী পুনঃখনন হচ্ছে, এ নিয়ে এলাকাবাসী কি বলছেন, তারা এক্ষেত্রে ঠিক কী কী ধরনের সুবিধা পাবে? আরেকটি ব্যাপার জানা ছিল যে এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অনিয়মের কারণে মাঝপথে কাজগুলো আটকে যায়। এক্ষেত্রে কর্তৃপক্ষের বিশেষ কোনো তদারকি আছে কিনা বা পরবর্তীতে থাকবে কিনা? 100 বছরের যে ডেল্টা প্ল্যানের আওতায় নেত্রকোনা যে খাল খনন শুরু হয়েছে, এ নিয়ে আমি কৃষকদের সাথে কথা বলেছিলাম। কৃষকরা আসলে তারা খুব আশায় বুক বেঁধেছেন যে তারা সেচ সুবিধা পাবে, আগাম বন্যা থেকে তারা রক্ষা পাবে। কিন্তু তারা পাশাপাশি একটি অতীত যে তিক্ত অভিজ্ঞতার কথা তারা তুলে ধরে তারা শঙ্কাও প্রকাশ করছেন। অতীতে ব্যাপক খাল খনন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে, যে অনেক সময় মাঝপথে খাল অর্ধেক খনন করার পরেও থেমে যায়।
এরকম কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে তারা শঙ্কা প্রকাশ করেছে। আমি এসব নিয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামানের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে আসলে এসব শঙ্কাকে তিনি উড়িয়ে দিয়ে বলেছেন যে এই খনন প্রকল্পে মূলত কোনো ধরনের দুর্নীতির সুযোগই থাকছে না। তারা সার্বক্ষণিকভাবে যেমন তদারকি করবেন, তেমনি মন্ত্রণালয় থেকে একটি ঊর্ধ্বতন টিম গঠন করা হয়েছে, তারাও এই প্রকল্পগুলো মনিটরিং করবেন। তো আমি বলেছিলাম যে সারা বছর কি পানির প্রবাহ কি অবস্থায় থাকবে, এ নিয়ে তিনি বললেন যে এই খালগুলো ক্ষেত্র বিশেষে 7 থেকে 8 ফিট গভীর করবে এবং প্রস্থ 15 থেকে 30 ফুট গভীর করবে এবং এতে করে সারা বছর এখানে পানি থাকবে। তো আরেকটি বিষয় যে গত 26 ডিসেম্বর এই প্রকল্পের যখন নেত্রকোনার প্রথম উদ্বোধন হয় সারা দেশের প্রকল্পগুলোর মধ্যে, তখন এখানে প্রধান প্রকৌশলী ফখরুল আবেদিন সাহেব এসেছিলেন। তিনি বললেন যে তিনি এলাকাবাসী এবং কৃষকদের কাছে সহযোগিতা চেয়েছেন যে এই প্রকল্পের যে প্রাক্কলন যে অবস্থা আছে সেটি তারা বুঝে নেওয়ার জন্য এবং তারাও তদারকি করার জন্য। তো আরেকটি বিষয় আমি কৃষি বিশেষজ্ঞদের সাথে আমি কথা বলেছিলাম যে এই প্রকল্পের আওতায় আসলে পরিবেশের কি উন্নয়নটা হবে। লাবলুপাল চৌধুরী, আপনি আমাদের সাথে থাকেন। এবার বগুড়ার পরিস্থিতি জানবো সহকর্মী হাসিবুর রহমানের কাছ থেকে। হাসিবুর রহমান, সরকারের 100 বছরের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে আপনার এলাকার মানুষ কি কি ধরনের সুবিধা পাবে? আর এক্ষেত্রে দেখা যায় যে অনিয়মের কারণে অনেক সময় এসব প্রকল্প আলোর মুখ দেখতে পায় না, তো এক্ষেত্রে সংশ্লিষ্টরা কি বলছেন? আমি পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা সবাই একই কথা বলেছে যে এই প্রকল্প যেটি বাস্তবায়নাধীন রয়েছে সেই প্রকল্পের মনিটরিং ব্যবস্থাটা বেশ জোরালো রয়েছে। সরকারের মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এটিকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করবেন, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এসব প্রকল্প বাস্তবায়ন হলো 3 থেকে 4 ধরনের, একেবারে বলা যায় যে ভিজুয়ালি যা দেখা যেতে পারে এরকম 3 থেকে 4 ধরনের সুবিধার তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন নদ নদীগুলো যদি খনন করা হয়, এই প্রকল্পের আওতায় মোট 88টি ছোট ছোট নদ নদী রয়েছে, এগুলো খনন করা হলে প্রায় 1800 কিলোমিটার নৌপথে নাব্যতা বাড়বে। সেক্ষেত্রে নৌযান চলাচলের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে আপনি জানেন যে পানি খুব কম থাকে খরা মৌসুমে, সেই সময় নদ নদীতে বেশ ভালোই নৌযানগুলো চলতে পারবে। একই সাথে এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় 3,50,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনেরও কথা বলছেন প্রকল্প প্রণয়নের সাথে যারা ছিলেন তারা। এর পাশাপাশি তারা আরও একটা বিষয় যেটি বলছেন যে প্রাকৃতিক পরিবেশে কিন্তু একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। আমি যে জায়গাটাতে এখন সেটি কিন্তু বগুড়া শহরের একটি নদী, যেটি বলা যায় যে একেবারেই ভরাট হয়ে গেছে, তার মধ্যে এখন শুধুমাত্র নর্দমার পানি ছাড়া আর কিছুই যায় না। সেই নদীটাও কিন্তু এই প্রকল্পের আওতায় রয়েছে। সেই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই নদীতে পানির প্রবাহ বাড়বে, পরিবেশের একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, এটি তারা বলছেন। আর এখন এই নদীর 2 তীরে যা জমিগুলো রয়েছে সেই জমিতে এই নদীর পানি ব্যবহার করলে ফসল নষ্ট হয়ে যায় বলে কেউ এই পানি ব্যবহার করে না, কারণ এই পানি এতটাই বিষাক্ত হয়ে পড়েছে, এতটাই দূষিত যে এই পানি ব্যবহার করে কোনো ফসল উৎপাদন করা যায় না। কিন্তু এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে 2 পাশের নদ নদীগুলোতেও যেমন প্রবাহ বাড়বে, এই নদীর সাথে যেগুলো রিলেটেড সেগুলো, একই সাথে ফসল চাষের ক্ষেত্রে কিন্তু খরচ অনেকটাই কমে যাবে এবং ভূপৃষ্ঠের যে পানি সেটির ব্যবহার অনেকটা বাড়ানো সম্ভব হবে। 100 বছরের বদ্বীপ পরিকল্পনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। কনকনে ঠান্ডা হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের মাত্রা। কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও পঞ্চগড়ে কমছে না শীতের তীব্রতা। জেলার সর্বনিম্ন 7.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। রংপুর বিভাগে নীলফামারী, কুড়িগ্রাম ছাড়াও চুয়াডাঙ্গা, যশোর, মৌলভীবাজারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে বাধ্য হয়ে জীবন জীবিকার তাগিদে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। অতিরিক্ত শীতের কারণে ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ সহ বিভিন্ন জেলায় বেড়েছে সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাব। এসব রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। যশোর ও সাতক্ষীরায় বাড়ছে মাল্টা চাষ। উৎপাদন খরচ কম এবং লাভজনক হওয়ায় গড়ে উঠছে নতুন নতুন বাগান। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় দেশে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। 1.5 বিঘা জমিতে লবণ সহিষ্ণু বাড়ি এক জাতের মাল্টার চারা রোপণ করেন মনিরামপুরের কৃষক আব্দুল করিম।
মাত্র 2 বছরের মধ্যেই ব্যাপক ফলন, পাশাপাশি গাছের চারা বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন তিনি। প্রথমে অনেক কষ্ট মনে হচ্ছিল, খানিকটা ঝুঁকিও ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আরেকটু সেই সময় বড় করে বাগান করলে বাণিজ্যিকভাবে আরো সফল হওয়া যেত। বেলেও দোআঁশ মাটিতে চাষ ভালো হলেও লবণ সহিষ্ণু জাত হওয়ায় উপকূলীয় অঞ্চলও মাল্টা চাষের উপযোগী। রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয় জৈব সার। গাছের পাতায় ও ডালের পোকা দমনের জন্য প্রয়োজন যথাযথ কীটনাশক। যশোরে জৈব ও বালাইনাশক পদ্ধতিতে মাল্টা চাষ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের 25 থেকে 20 বিঘার মতো মাল্টা চাষের আওতায় এসেছে। রোগ বালাই পোকামাকড় সম্পর্কে আমাদের যে প্রেসক্রিপশন করা হয়, তাদের পরামর্শ দেওয়া হয়, যখন যেটা দরকার হয় তো সেই বিষয়ে আমাদের পরামর্শ দেওয়া হয়। এদিকে মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে সাতক্ষীরায়। কলারোয়া উপজেলার খর্দগ্রামে মাল্টা চাষ করেছেন শামসুর রহমান নামের এক চাষি। বিশেষ করে লবণাক্ত অঞ্চলেই বেশি হয় এবং আবহাওয়াও ভালো ম্যাচ করে, যার কারণে আমি 3 বিঘা জমিতে প্রায় 450 ঊর্ধ্বে আমার গাছ আছে। মাল্টা চাষ বাড়াতে বিভিন্ন সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি এই চাষ সম্প্রসারণের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা আশা করছি আগামীতে সাতক্ষীরার সকল উপজেলায় এই মাল্টার চাষ সম্প্রসারিত হবে। কৃষি অধিদপ্তরের হিসেবে সাতক্ষীরায় এবার 20 বিঘা জমিতে মাল্টা চাষ হচ্ছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার মহাস্থান জাদুঘরের সৌন্দর্য বাড়িয়েছে রং বেরঙের ফুলের বাগান। লাগানো হয়েছে 10 জাতের গোলাপ সহ 50 রকমের ফুল গাছ। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি পর্যটকরা এখন সময় কাটাচ্ছেন বাগানেও। মৌর্য পূর্ব, মৌর্য, গুপ্ত, পাল ও সেন সহ নানা আমলের নিদর্শনের টানে প্রতি বছর মহাস্থান জাদুঘরে আসে কয়েক লাখ পর্যটক। সৌন্দর্য বাড়াতে বহুদিন আগে জাদুঘর চত্বরে বাগান গড়ে তোলা হয়, কিন্তু বাগানটি এতদিন পর্যটকদের আকৃষ্ট করতে পারেনি। তাই এবার ফুল বাগানেও বাড়তি নজর দিয়েছে কর্তৃপক্ষ। জাদুঘরে ঢোকার জন্য আসছি, কিন্তু প্রথমে আসাই এত ভালো লাগছে, ফুলগুলো এত সুন্দর, প্রথমে আকর্ষণ করতেছে ফুলগুলো, মানে আমরা এখনো ভিতরে যাইনি। বাগানে লাগানো হয়েছে নানা রঙের 10 জাতের গোলাপ, আছে বিদেশি ফুলের গাছও, যেমন ডালিয়ানকা, ডাইনটেস, গেজিনিয়া। এই ফুলগুলো ফোটে প্রায় জানুয়ারি শেষে, ওই ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে ফুলগুলো সবগুলো ফুটে। প্রতি বছর জানুয়ারির শেষে ফুল বাগানে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি আসে। এবারও সে সম্ভাবনার কথাই বলছে কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের শেষে এই বাগানে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন প্রজাপতির আগমন ঘটে থাকে। সেই প্রজাপতি দেখে পর্যটকবৃন্দ অনেক আকৃষ্ট। মহাস্থানের আশেপাশের এলাকায় ফুলের বাগান করা হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে জাদুঘর কর্তৃপক্ষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজন।